নিধি দরজার পাশ থেকে সরে দাঁড়াল। প্রেম এখনও বিস্মিত চোখে তাকিয়ে। সে জানেই না নিধি ঢাকা আসবে। বেহরুজ বেগম ভেতর থেকে বললেন, এমন রিয়াক্ট করছো কেন? তুমি জানতে না নিধি আসবে? প্রেম নিজেকে স্বাভাবিক করল, মায়ের দিকে তাকিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। বলল, আমাকে তো কেউ জানায়নি এই কথা। ব্যস্ত থাকো তাই শুনেও হয়তো খেয়াল করনি। সে যাই হোক, যাও ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। খেয়ে এসেছি মা। ঠিক আছে, ফ্রেশ হয়ে রেস্ট নাও। বেহরুজ বেগম সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। নিধি পেছনে থেকে প্রেমের দিকে তাকিয়ে আছে। প্রেম ঘাড় ঘুরিয়ে নিধির দিকে তাকাতেই চোখাচোখি হল তাদের। নিধি দৃষ্টি নত করল। প্রেম শুষ্ক ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে বলল, তুই আসবি, আমাকে আগে বললি না কেন? নিধি বলল, আমি ফোন করলে যদি আবার আপনার প্রেমিকা রাগ করে তাই কল করিনি। তা তো বটেই, ভালো করেছিস। আমার উনি আবার ভীষণ রাগী, কোনো মেয়েকে সহ্যই করতে পারে না। নিধির কথা আটকে এলো গলায়, কাটার মতো বিধে আছে মনে হচ্ছে। সে মাথা নত করে সিঁড়ি দিকে এগিয়ে যেতে যেতে বলল, ঘুমিয়ে পড়ুন। নিধি সিঁড়ি বেয়ে উপরে উঠছে। শাড়ির লম্বা আঁচল পিঠ বেয়ে নিচে নামানো, কোমর সমান চুলগুলো বেন্নি গাঁথা। প্রেম তাকিয়ে রইল সেই নারীর দিকে। এত ছোট পুচকে একটা মেয়ে কি করে প্রেমকে ভালোবাসতে পারল? এটা ভেবেই তার অস্থির লাগে। মেয়েটা ভীষণ পাগল। ডাক্তার বাবু ছাড়া বোধহয় কিছুই বুঝে না। এলিপসেস। রাত প্রায় 1টা বাজতে চলল। কায়নাত জামা কাপড় সব ধুয়ে ক্লান্ত হয়ে ফ্লোরেই বসে পড়েছে। কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। অর্ণ ওয়াশরুম থেকে কোনো সারা শব্দ না পেয়ে দরজা খুলে দিল। দেখল কায়নাত মেঝেতেই ঘুমিয়ে গেছে। জামা কাপড় সব ধুয়ে পরিষ্কার করেছে। সে গম্ভীর মুখে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। খানিকক্ষণ পর খুক করে কেসে বলল, এই মেয়ে এখানে ঘুমিয়েছ কেন? কায়নাত ধরফরিয়ে উঠল। সামনেই অর্ণর গম্ভীর মুখ দেখে সাথে সাথে বুকে থুথু দিল। বিস্মিত কণ্ঠে বলল, কি হয়েছে? এখানে ঘুমাচ্ছ কেন? কায়নাত আশেপাশে তাকিয়ে নিজের অবস্থান দেখে বুঝল কি হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে কটমট করে অর্ণর দিকে তাকিয়ে বলল, খারাপ লোক কোথাকার, এখন কোন দুঃখে দরজা খুলে সংসেজে দাঁড়িয়ে আছেন? অর্ণ দরজা থেকে সরে দাঁড়াল। গাম্ভীর্য বজায় রেখে বলল, ফ্রেশ হয়ে বের হও, অনেক রাত হয়েছে, ঘুমাও। কায়নাত অবাক চোখে নিজের স্বামীকে দেখল। অর্ণকে পুরো পর্যবেক্ষণ করে হাতে তালি দিয়ে বলল, বাবা, এখন মনে হয়েছে অনেক রাত? খুব উপকার হলো জানিয়ে। থাপড়ে সব দাঁত ফেলে দিব বেয়াদব। চুপচাপ বের হও। কায়নাত উঠতে চাইল, দেয়াল ধরে। কোমর ব্যথায় শরীর টনটন করছে। সে নাক মুখ খিচে বন্ধ করে দাঁত কিরমির করে বলল, ওরে আল্লাহরে, এই জল্লাদ আমার কোমর ভেঙে ফেলল গো। কায়নাত কোনোরকম উঠে দাঁড়াল। দেখল গায়ের শাড়ি ভিজে একাকার। সে ভেজা শাড়ি দুপাশে আকরে ধরে একটু উপরে উঠাল। ওয়াশরুম থেকে বেরিয়ে দরজার নিকট এগিয়ে এলো। অর্ণ পেছনে থেকে দেখল কায়নাতকে। ভেজা শাড়ির আঁচল কোমরে গুজা, হাতের চুড়িগুলো পানিতে লেগে আছে গায়ে, খোপা করা এলোমেলো চুলগুলো খুলে পিঠ জুড়ে ছড়িয়ে আছে, আর পায়ের উন্মুক্ত ফর্সা জায়গা খানায় উকি দিচ্ছে ডান পায়ের গোড়ালি বরাবর একখানা কালো তিল। কায়নাত দরজার সামনে গিয়ে দেখল উপর থেকে লাগানো। বিরক্ত হয়ে পিছু ফিরে অর্ণর দৃষ্টি দেহের উপর দেখেই কেঁপে উঠল খানিক। কণ্ঠ নরম করে বলল, দরজা খুলে দিন। অর্ণ এগিয়ে এলো। কায়নাত ভাবল দরজা খুলে দিবে, কিন্তু তেমন কিছুই হল না। উল্টো কাবার্ড খুলে একখানা নীল রঙের শাড়ি বের করে ওর হাতে ধরিয়ে দিল। তারপর বিছানায় গিয়ে বসে ফোন হাতে নিয়ে বলল, যাও চেঞ্জ করে এসো। কায়নাত হতভম্ব হয়ে শাড়ির দিকে তাকিয়ে বলল, আপনাকে আমি দরজা খুলতে বলেছি আর আপনি আমাকে শাড়ি ধরিয়ে দিলেন কেন? আমি নিশা আপুর ঘরে যাব, দরজা খুলে দিন। অর্ণ কোনো কথা বলল না, চুপচাপ ফোনে ব্যস্ত হল। কায়নাত কিছুক্ষণ ঘ্যান করেও যখন অর্ণর থেকে রেসপন্স পেল না, তখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। চায় কি এই লোক? বিয়ে মানে না, বউ মানে না, আবার সেই বউকে নিয়েই এক ঘরে এক বিছানায় একই চাদরের নিচে থাকবে। আজব লোক। কায়নাত বারান্দায় নিজের শাড়ি মেলে দিয়ে ঘরে আসতেই বোকা বনে গেল। অর্ণ যে এত রাতে এত জামা কাপড় ভিজিয়েছে, এখন এই ধোয়া জামা কাপড় ছড়াবে কোথায়? এখন ছড়িয়ে না দিলে নিশ্চিত গন্ধ হয়ে যাবে। সে ভেজা চুল না মুছে এগিয়ে গেল অর্ণর কাছে। বলল, আপনার কি আক্কেল নেই? এই রাত করে যে জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছেন, এখন এইগুলো না শুকাতে দিলে গন্ধ হয়ে যাবে, সে খেয়াল আছে? অর্ণ ফোন থেকে দৃষ্টি সরিয়ে কায়নাতের দিকে তাকাল। মায়াবী চোখ জোড়ায় চোখ আটকে গেল তার। ভেজা চোখের পাপড়িগুলো যেন রাতের তারাদের মতো চিকচিক করছে।
চুলের পানি শরীর বেয়ে ভিজিয়ে দিচ্ছে তার অঙ্গ। অর্ণ দৃষ্টি সরিয়ে ফেলল, অস্বস্তিকর কণ্ঠে বলল, দরকার হলে কাল আবার ধুয়ে দিবে। কায়নাত ঠোঁটে গা ঝালানো হাসি টানল, বলল, আমি কি আপনার চাকর? আপনার? আমার? অর্ণর কণ্ঠস্বর শক্ত, চোয়াল স্বাভাবিক। কায়নাতের তবুও মনে হল অর্ণ স্বাভাবিক নয়। সেই শুকনো ঢোক গিলল, শরীর ভেজা অনুভব করতেই দেখল চুলের পানি দিয়ে শাড়ি ভিজে যাচ্ছে। তাড়াতাড়ি সোফার উপর থেকে অর্ণর তোয়ালে নিয়ে মাথায় প্যাঁচাল। অর্ণ বলল, শাড়ি পরতে মানা করেছিলাম, তবুও যখন পরেছেন ভালো করে পরবেন, এমন সব খুলে পরার মানে কি? কায়নাত ফট করে অর্ণর দিকে তাকাল। অর্ণ ফোনের দিকে তাকিয়ে আছে। সেই নিজের দিকে তাকিয়ে দেখল পেছনে কোমর উন্মুক্ত, আঁচল ঠিক নেই। কি ধরিবাজ লোক! সেই শাড়ি ঠিক করে বলল, আপনার দেখি নজর খারাপ, শুধু এদিক ওদিক চোখ যায়। বলি বাপু, বিয়েটা যখন মানেন না তাহলে সেই বিয়ে করা বউয়ের দিকে তাকাচ্ছেন কেন? আমি তাগড়া যুবক, আমার সামনে সব খুলে বসে থাকলে কি আমি চুপচাপ বসে থাকব? অবশ্যই থাকবেন, যেহেতু বউকে বউ মানেন না সেহেতু বসেই থাকতে হবে। অর্ণ বাঁকা হাসল, চোখ ছোট ছোট করে কায়নাতের মুখ পানে তাকিয়ে বলল, বউকে বউ না মানলেও এই অর্ণ চৌধুরী অনেক কিছু করতে পারে। আমার নামে তুমি ছি তারা চিহ্ন লকরা ইউনো না? কায়নাতের রুহু কেঁপে উঠল, কেমন যেন অদ্ভুত লাগছে অর্ণকে। সে থমথমে মুখে কিছু বলতে চাইলে অর্ণ দৃঢ় কণ্ঠে বলল, আমাকে জ্বালাতে চাইলে নিজেই জলে যাবে মেয়ে। এমনভাবে জ্বলবে যে পুড়ে ছাই হয়ে গেলেও সেই ছাইয়ে আগুন নিভবে না। কায়নাত কেন যেন কথা বাড়াতে পারল না। চুপচাপ গুটি গুটি পায়ে বিছানায় এসে এক কোণায় উঠে বসল। আর চোখে অর্ণর দিকে তাকিয়ে বলল, আপনি বিয়েটা কেন মেনে নিচ্ছেন না? তোমার বয়স কত? কিছুদিন পর 17 হবে। অর্ণ দাঁত চিবিয়ে হাসল, বলল, বিয়ে নিয়ে আশা রাখবেন না। কায়নাত ছলছল চোখে তাকাল, বলল, আপনি কি সত্যিই আমাকে ডিভোর্স দিবেন? তোমাকে আজীবন সাথে করে রাখার জন্য বিয়ে করিনি, বাধ্য হয়ে কবুল করেছি। তাহলে চৌধুরী বাড়িতে কেন এনেছেন? আমি আনিনি, তুমি নিজ ইচ্ছায় এসেছ। এলিপসেস। পরের দিন সকাল সকাল নিশা ও কায়নাত কলেজে এসেছে। 3টা ক্লাস করার পর কায়নাত আর ক্লাসে মন দিতে পারেনি। সে একটা সিদ্ধান্ত নিয়েছে, খুব কঠিন একটা বাস্তবতার মুখোমুখি হতে চলেছে। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হলে কিছু সময় নিজের মনের কথা শোনা শ্রেয়। কায়নাতের চোখ মুখ থমথমে, মুখে কথা নেই। জুনাইরা কায়নাতকে এত চুপচাপ দেখে বলল, কি হয়েছে তোমার? কায়নাত দুপাশে মাথা নাড়িয়ে বলল, কিছু না। বিয়ে শাদি করে সুখে থেকেও তুমি এত স্যাড? কায়নাত শুকনো ঢোক গিলে ঠোঁটে হাসি টানল, চোখে চিকচিক পানি টলমল করছে। সে জোরাল কণ্ঠে বলল, সুখ? সুখ আমার ধরা ছোঁয়ার বাইরে জানো? আমার মা আছে তবুও আমি এতিম, আমার স্বামী, সংসার সাথে গোটা একটা পরিবার আছে তবুও আমি নিঃস্ব। কেন জানো? জন্মের আগে বাবার গলার কাটা হয়েছিলাম, বিয়ের আগে মায়ের, আর এখন আমার স্বামীর। জুনাইরা হতবাক হয়ে তাকাল, বলল, কি বলছো এসব? তুমি না বললে তোমার শ্বশুর বাড়ির মানুষ অনেক ভালো? সবাই ভালো, তাই তো আমার মতো এক অভাগীকে ঠাঁই দিয়েছে নিজেদের বাড়িতে। জুনাইরা শান্ত কণ্ঠে শুধায়, তোমার হাসবেন্ডের সাথে ঝগড়া হয়েছে? কায়নাত মাথা নাড়িয়ে বলে, তার সাথে আমার কথাই হয় না, ঝগড়া হবে কি করে? যাই হোক, বাদ দাও এসব, ভালো লাগছে না। জুনাইরা ভাবুক হয়ে বসে রইল। কায়নাত বলছে এক কথা কিন্তু নিশা বলল আরেক কথা। সব উল্টো পাল্টা লাগছে তার কাছে। অর্ণ চৌধুরী লোকটাকে দেখার ভীষণ আকাঙ্ক্ষা জাগছে তার। লোকটাকে কেনই বা দুই এত রূপে কায়নাতের সামনে ধরা দিচ্ছে? নিশা নিজের ক্লাসরুমে বসে আছে। তার এক ফ্রেন্ড জানিয়েছে ফাইজ হসপিটালে ভর্তি। রাস্তায় নাকি কার সাথে মারামারি করেছে, গুরুতর আহত হয়েছে সে। কিন্তু নিশার জানা মতে ফাইজের মতো শান্তশিষ্ট ছেলে কখনোই এসব ঝামেলায় জড়াবে না। কে জানে আবার কি হয়েছে? তাও ভালো হয়েছে প্রেমের হসপিটালেই ভর্তি বেচারা। নিশা ভাবল বাড়ি যাওয়ার পথে ওর সাথে দেখা করে যাবে। কলেজ ছুটি হতেই কায়নাত নিশার সাথে কলেজ গেটের দিকে এগিয়ে এলো। বাড়ির গাড়ি নিয়ে ওরা হসপিটালে এলো। 7 তলার 234 নাম্বার রুমে ফাইজ ভর্তি। নিশার সাথে কিছু ফল নিয়ে এসেছে। প্রেমকে এখনও জানায়নি সে যে হসপিটালে এসেছে, না হলে রাগারাগি করবে নিশ্চিত। ফাইজের হাতে পায়, মাথায় ব্যান্ডেজ করা। নিশা ফাইজের পাশে বসতেই ছেলেটা পিটপিট করে চোখ খুলল। নিশাকে দেখে ক্লান্ত স্বরে বলল, তুমি এসেছ? নিশা চিন্তিত হয়ে শুধায়, কার সাথে ঝামেলা করতে গিয়েছ তুমি? তোমার জন্যই তো এসব হলো।
নিশা অবাক কণ্ঠে শুধায়, আমার জন্য? ফাইজ ধীরে ধীরে সবকিছু খুলে বলল। নিশার চোয়াল শক্ত হয়েছে, রাগে শরীর কাঁপছে। কায়নাত চুপচাপ শুনে গেল দুজনের কথা। আজ কি হবে কে জানে। নিশা কিছুক্ষণ থেকে কায়নাতকে নিয়ে বেরিয়ে এলো হসপিটাল থেকে। কায়নাত আজ ভীষণ চুপচাপ। নিশা আজ আগ বাড়িয়ে কিছু বলল না। তার নিজের ইমন মেজাজ ভীষণ খারাপ। নিশারা বাড়ি ফেরার কিছুক্ষণ পর আজ প্রেমও তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। নিধি বাগানে বসে বসে নুসরাতের সাথে গল্প করছে। নুসরাত বেতের চেয়ার ছেড়ে উঠে বলল, তুমি বসো, আমি বুয়াকে কিছু খাবার নিয়ে আসতে বলছি। নিধি তাড়াহুড় করে উঠে দাঁড়াল। বলল, তুমি বসো আপু, আমি যাই। আরে রিল্যাক্স, বসো, যাব আর আসব। সন্ধ্যার আজান দিবে একটু পরেই। নিধি ভাবল এই সময়ে পুয়াতি মানুষের বাইরে থাকা ঠিক নয়। সে বাড়ির ভেতর গিয়ে বলল, বাইরে বসার কোনো দরকার নেই এখন। নুসরাতও কথা বাড়াল না। সন্ধ্যার আজান শেষ হতেই নিধি ছাদে এলো। ভালো লাগছে না। ডাক্তার বাবু সেই বিকেলে বাড়ি ফিরেছে অথচ একবারও তার সাথে কথা বলল না। নিধির কেন যেন নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। লোকটা সত্যি হয়তো অন্য মেয়েকে ভালোবাসে। আজ বাইরে মিষ্টি নরম বাতাস, আলোয় জলজল করছে চারপাশ। ছাদে ফুল গাছগুলো থেকে ঘ্রাণে মম করছে চারপাশ। সে লম্বা শ্বাস টানল, শাড়ির আঁচল ভালো করে গায়ে জড়িয়ে পিছু ঘুরে দাঁড়াল। সাথে সাথে কর্ণদয় ভেসে এলো কোনো এক পুরুষের গানের স্বর। আজকে প্রেমের হাওয়া গায়ে লাগলো বলে তাই ইচ্ছে উড়ান। প্রেম ট্রাউজারের পকেটে দুহাত ঢুকিয়ে ধীর কদমে এগিয়ে এলো নিধির নিকট। বাতাসের তীব্র দাপটে মেয়েটার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। নিধি পলকহীন চোখে প্রিয় পুরুষের ঠোঁটের কোণে সেই মুচকি হাসিটুকু দেখল। তৃষ্ণাত্ম চোখ দুটো আজ ভারী বেইমানি করছে। দৃষ্টি কেন ফেরানো যাচ্ছে না? কেন এই পুরুষকে দেখার এত ইচ্ছে? প্রেম একটু ঝুঁকে নিধির চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কিরে, এত সুন্দর গান শুনালাম, বললি না কেমন হয়েছে? নিধি লজ্জা পেল, দৃষ্টি সরিয়ে বলল, আপনার গানের গলা বরাবরই ভীষণ সুন্দর ডাক্তার বাবু। ধন্যবাদ। আরেকটা শুনবি নাকি? নিধি কি মানা করবে? সে প্রেমের দিকে তাকিয়ে বলল, আজ বোধ হয় আপনার মুড অনেক ভালো। খুব। কারণ জানিস কি? তোর ভাবি মানে আমার উনি আর কি, ও আমায়। নিধি থামিয়ে দিল প্রেমকে। বলল, বুঝেছি, আপনার প্রেমিকার জন্য মুড ভালো তাই তো? প্রেম মুচকি হাসল। প্রেমের সেই হাসি দেখে নিধির অশান্ত চোখ দুটো বৃষ্টির পানির মতো বর্ষণ শুরু করেছে। নিধি উল্টো ফিরে দাঁড়াল। ছাদের দরজার দিকে এগিয়ে যেতে নিলেই প্রেম বলল, চলে যাচ্ছিস? নিধি কদম স্থির করে বলল, যাচ্ছি। থেকে যা আর কিছুক্ষণ। নিষিদ্ধ জিনিসের আশেপাশে থাকাটাও বড্ড কষ্টকর ডাক্তার বাবু। নিধি হনহন করে ছাদ থেকে নেমে গেল। প্রেম ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল সেখানেই। নিধির কথার মানে সে বুঝেছে। একটা মেয়ে এত বলদ হয় কি করে? এইটুকু কথা শুনেই নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে। তবে নিধিকে জ্বালাতে ভালোই লাগছে প্রেমের। এলিপসেস। অর্ণ, স্বার্থ, মেহরাব এবং শেহের পুলিশ স্টেশন থেকে বের হল মাত্র। স্বার্থ ফাইজের সাথে ঝামেলা করেছে, এটা নিয়েই মূলত ঝামেলা। আর এই ঝামেলাটা বাঁধিয়েছে নিশা। স্বার্থ ভীষণ চটে আছে নিশার উপর। কত বড় কলিজা নিয়ে ঘুরে ওই মেয়ে ভাবা যায়? স্বার্থকে জেলে ভরতে চেয়েছিল। অর্ণ গাড়ির কাছে এগিয়ে যেতেই স্বার্থ শুধায়, তোর বোন এসব কি শুরু করেছে? অর্ণ দাঁড়াল, পিছু ফিরে স্বার্থর দিকে তাকিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়াল। বুকে দুহাত গুজে বলল, ফাইজের সাথে ওর রিলেশন কি? ওই হতচ্ছরা তোর বোনকে পছন্দ করে বাল। তোর বোন মদন একটা বন্ধু বন্ধু বলে মাথায় উঠিয়ে রাখে। আর কিছু? স্বার্থ চোয়াল শক্ত করল, ফোঁসফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আর কিছু আবার কি? ওর সাহস হয় কি করে নিশার পেছনে পড়ে থাকার? দেখ অর্ণ, আমার মাথা খারাপ হলে তোর বোনকে তো খুন করবই, সাথে ওই ছেলেকেও। অর্ণ সোজা হয়ে দাঁড়াল। মেহরাব ও শেহেরের থমথমে মুখশ্রী দেখে বলল, তোর দরকার ছিল ওকে একেবারে উপরে পাঠিয়ে দেয়া। পার্সোনাল জিনিসে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ উপড়ে ফেলতে দুবার ভাবতে নেই। স্বার্থ পিটপিট করে অর্ণর গম্ভীর মুখখানা দেখল। অর্ণ গাড়ির দরজা খুলে পেছনে গিয়ে বসল। শেহের ড্রাইভিং সিটে বসতেই স্বার্থ ও মেহরাব উঠে বসল। অর্ণ ফোনে কিছুক্ষণ মনোযোগ রেখে মেহরাবকে বলল, বিজয়ের কি খবর? মেহরাব শুধায়, হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছে। আই থিঙ্ক আগের থেকে বেটার আছে। ওর হাত পা ভেঙে পঙ্গু, হসপিটালে পাঠানোর ব্যবস্থা কর। স্বার্থ আশ্চর্য হয়ে শুধায়, তোর বাড়া ভাতে ছাই দিয়েছে নাকি? ওর পেছনে লেগেছিস কেন?
সেটা তোর মতো গর্ধব বুঝলে তো হতোই। স্বার্থ মুখ বন্ধ রেখে সোজা হয়ে বসল। শালার একটা জীবন পেয়েছে, সুখ শান্তি কিছু নেই। মেহরাব দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর বাবা ওর বাবার সাথে বর্তমানে ডিলে আছে ভালো করেই জানিস। এখন কোনো ঝামেলা করলে তোদের কোম্পানির ক্ষতি হবে, তাও কোটি কোটি টাকা। যা বলেছি সেটা কর অর্ণ, যা বলেছি সেটাই কর। মেহরাব আর কথা বলল না। গাড়ি এসে থামল প্রেমের হসপিটালের সামনে। অর্ণরা নেমে এলো গাড়ি থেকে। ৭ তলার ১৩৪ নাম্বার রুমে এলো ওরা। প্রেম আগে থেকেই উপস্থিত সেখানে। স্বার্থ ফাইজের পাশে এসে বসল। ফাইজ ভীতু চোখে স্বার্থকে দেখে প্রেমকে বলল, ডক্টর এই লোকটা গুন্ডা, মাস্তানি করে বেড়ায়, প্লিজ এদের বের করুন কেবিন থেকে। প্রেম চোখ ছোট ছোট করে সবার দিকে তাকাল। স্বার্থ ফাইজের গাল টেনে দিয়ে দাঁত চিবিয়ে বলল, খোকা তোমায় ডোজ দেয়া কি কম হয়ে গেছে? পীড়িত করে আবার তোমার নিশা ডার্লিংকে কেন বলতে গেলে এসব? ফাইজ শুধায়, আপনাকে আমি চিনি না ভাইয়া, আপনি নিশার কারণে আমার সাথে ঝামেলা কেন করছেন? আমি তোর বাপ হতচ্ছরা আর নিশা তোর মা, এবার বুঝো কেন ঝামেলা করেছি। প্রেম নার্সকে বাইরে যেতে বলে শুধায়, স্বার্থ ভাই এটা হসপিটাল, মাস্তানি করার জায়গা না। আমার পেশেন্টের সাথে তুমি ঝামেলা করতে পারো না। স্বার্থ অবাক হওয়ার ভান করে প্রেমের দিকে তাকাল। বলল, ডাক্তার সাহেব আমি আপনার পেশেন্ট, বাচ্চা ডেলিভারি করাতে এসেছি, মাস্তানি করতে নয়। প্রেম হতবাক হয়ে বলল, কার ডেলিভারি করাতে এসেছ? কেন আমার? প্রেম স্বার্থর পেটের দিকে তাকাল। আবার স্বার্থর দিকে তাকিয়ে বলল, তোমার ডেলিভারি কিভাবে করাবো? যেভাবে করাই ওইভাবেই করাবি। শেহের প্রেমের সাথে চোখাচোখি করে বলল, তোর বাচ্চার বাপকে? স্বার্থ ঠোঁট টেনে হাসল। শেহেরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, জান তুমি, তো আমার বাচ্চার বাপ। তোমার ছোঁয়ার জাদুতে আমি বাবা হতে চলেছি। শেহের ছিটকে দূরে সরে গেল। নাক মুখ কুচকে বলল, ছি, আমাকে কি তোর গে মনে হয়? মানলাম আজ অবধি কোনো মেয়ে পটাতে পারিনি, তাই বলে তোর সাথে? ছি। স্বার্থ শেহেরের কথায় কান না দিয়ে প্রেমকে বলল, নে এবার বাচ্চাটা বের কর। প্রেম ভোতা মুখে স্বার্থর বদন পানে তাকিয়ে বলল, মেইন পয়েন্ট কেটে বের করতে হবে। রাজি থাকলে বলো, আজকেই তোমার বাচ্চা বের করে দিচ্ছি। বিকেল বেলায় কায়নাত বাগানে পানি দিচ্ছিল। আজ সে কিংবা নিশা কেউ কলেজে যায়নি। নাজনীন কাল চলে যাবে খুলনা। সে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। আদালের সাথে সকালে বাইরে গিয়ে আবার দুপুরের একটু আগ দিয়ে ফিরেছে সে। কায়নাতকে ফুল গাছে পানি দিতে দেখে চুপটি করে দাঁড়িয়ে রইল। কায়নাত পানি দেয়ার ফাঁকে পেছনে একবার তাকাল। নাজনীনকে দাঁড়িয়ে থাকতে দেখে পানির লাইন বন্ধ করে দিল। এগিয়ে এসে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। নাজনীন বসল বেতের চেয়ারে। কায়নাত পাশে বসতেই নাজনীন বলল, এখানে ভালো আছো তুমি? কায়নাত দীর্ঘশ্বাস ফেলে বলল, খারাপ থাকার কথা ছিল কি? সংসার কেমন চলছে? বেশ। অর্ণ বিয়েটা মেনে নিয়েছে। কায়নাত বিয়ের ব্যাপারে কোনো কথা বলতে চাইছে না। এমনিতেই হাসবেন্ড ওয়াইফের ব্যাপার বাইরের মানুষকে জানানো উচিত নয়। বাড়ির মানুষ জানে এতটুকুই না হয় থাক। কায়নাত বলল, দাদিকে নিয়ে এল না কেন? কতদিন হয়ে গেল দাদিকে দেখি না। কায়নাত কথা এড়াচ্ছে খুব ভালো করে বুঝল নাজনীন। বলল, দাদির বয়স হয়েছে, সে এত রাস্তা জার্নি করতে পারে না। কায়নাত মাথা ঝাঁকাল। নাজনীনের সাথেও কথা বলতে অস্বস্তি হয়। নাজনীনকে সব সময় বড় ভাই ভেবে এসেছে, কিন্তু সেই ভাই যে তাকে অন্য দৃষ্টিতে দেখে সেটা জানার পর আর স্বাভাবিক আচরণ করা তার পক্ষে সম্ভব হয়নি। নাজনীন বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, খুলনা গিয়ে ঘুরে এসো মা, দাদি সবাই তোমাকে অনেক মিস করে। কায়নাত মুচকি হেসে উঠে দাঁড়াল। পানির লাইন অন করে বলল, অবশ্যই যাব, খুব শীঘ্রই। নাজনীন নিজেও উঠে দাঁড়াল। কায়নাতের পেছনে পেছনে গিয়ে ফুল গাছগুলো দেখল। এটা ওটা নিয়ে টুকটাক কথা বলতে লাগল। অর্ণ সবে মাত্র বাড়ি ফিরেছে। স্বার্থ বাইক দিয়ে নামিয়ে দিয়ে গেছে তাকে। আজ যেহেতু অর্ণ অফিস যায়নি তাই গাড়ি নিয়েও বের হয়নি। বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকেই প্রথমে চোখ গেল বাগানের শেষ প্রান্তে, যেখানে কায়নাত গাছে পানি দিচ্ছে আর হেসে হেসে নাজনীনের সাথে কথা বলছে। অর্ণ প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়াল। সানগ্লাসটা ধূসর রাঙা শার্টের উপরের বোতামে ঝুলিয়ে রাখা। হালকা রোদের রোশনিতে তার যত্ন করে গুছিয়ে রাখা চুলগুলো বালির মতো চিকচিক করছে। কপালে গভীর ভাঁজ, চোখ দুটো দূর প্রান্তে তাক করা, ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি। সে গলা উঁচু করে বলল, মিসেস অর্ণ চৌধুরী।
কায়নাত এহেন ডাকে ফট করে পেছনে তাকাল। অবাক চোখে অর্ণকে দাঁড়িয়ে থাকতে দেখে থমথমে খেয়ে গেল। নাজনীন বিরক্ত চোখে অর্ণকে দেখে হাতমুঠো বন্দি করে ফেলল। অর্ণ বড় বড় পা ফেলে এগিয়ে এলো ওদের নিকট। ওদের সামনে দাঁড়িয়ে অর্ণ ঠোঁটের কোণে মেকি হাসি টানল। সেই হাসিটার মানে একমাত্র নাজনীন বুঝল। কায়নাত অর্ণকে আজন্য গেটাপে দেখে বেশ অবাক হল। লোকটা কি আজ অফিসে যায়নি? সে দৃষ্টি ঘুরিয়ে আবার ফুল গাছে পানি দিতে লাগল। অর্ণ নাজনীনের চোখে চোখ রাখল। নাজনীন দৃঢ় কণ্ঠে বলল, ভালোই চলছে তাহলে? খুব, একটু বেশিও বলতে পারো। কায়নাত পানি দিতে দিতে অন্য সাইডে চলে গেছে। নাজনীন সেদিকে একবার তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যা করছিস মোটেও ঠিক হচ্ছে না অর্ণ। শুধু শুধু কারোর জীবন নিয়ে খেলিস না। যা তুই কখনো নিজের করে নিবি না সেই জিনিস নিয়েই আমার সাথে ঝামেলা করছিস তুই। অর্ণ এমন ভাব করল যেন যে কিছু শুনতাই পায়নি। সে পিছু ঘুরে কায়নাতকে উদ্দেশ্য করে বলল, শুনো মেয়ে, স্বামীর সেবা যত্ন করা নারীর ধর্ম। তোমার স্বামী এই মুহূর্তে ভীষণ ক্লান্ত। তোমাকে তার দরকার। ঘরে এসে দেখা করে যাও। অর্ণ হনহন করে বাড়ির ভেতরে ঢুকে গেল। কায়নাত থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। অর্ণকে তার গণিতের মতো কঠিন মনে হয়। কিছুতেই সে গণিতের উত্তর বের করতে পারে না, তেমনি অর্ণকে সে এক বিন্দুও বুঝে না। লোকটা অদ্ভুত, একটু বেশি অদ্ভুত। এই ভালো আবার এই খারাপ। সে পানির লাইন বন্ধ করে বাড়ির দিকে হাঁটা ধরল। নাজনীন শুধু নিষ্পলক চোখে দেখে গেল সব। তার ব্যথা হচ্ছে বুকের বা পাশটায়। ভীষণ ব্যথা হচ্ছে। আগে যদি জানতো ভালোবাসায় এত কষ্ট তাহলে হয়তো ভালোবাসার নামটাও মুখে আনত না। যেখানে পা পিছলে একবার পড়েই গেছে সেখান থেকে উঠবার আর কোনো উপায় আছে? তবে বর্তমানে এই নারী তার জন্য নিষিদ্ধ। সে চায় কায়নাত ভালো থাকুক, খুব ভালো থাকুক। অর্ণর কাছে সুখ পেলে তার কাছেই থাকুক, কিন্তু পূর্ণ অধিকারে। কায়নাত গুটি গুটি পায়ে কফির কাপ নিয়ে অর্ণর ঘরে প্রবেশ করল। অর্ণ সোফায় বসে কিছু কাগজপত্র ঘাটছিল। কায়নাত রুমে আসতেই সে গম্ভীর কণ্ঠে বলল, কাম হেয়ার। কায়নাত অর্ণর সামনে আসতেই কফির কাপটা এগিয়ে দিল। অর্ণ কফি নিতে নিতে আর চোখে একবার তাকালো কায়নাতের বদন পানে। বলল, নাজনীন ভাই আপনাকে পছন্দ করে সেটা আপনি জানেন ম্যাডাম? অর্ণ কফির কাপটি টেবিলের উপর রাখল। কায়নাত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। কি উত্তর দিবে? সে তো জানে নাজনীন নামক লোকটা তাকে ভালোবাসে। অর্ণ উত্তর না পেয়ে উঠে দাঁড়াল। প্যান্টের পকেটে হাত গুজে কায়নাতের মুখোমুখি হয়ে দাঁড়াল। মেয়েটা বুদ্ধিতে ও লম্বায় সব দিক দিয়েই পিচ্ছি। অর্ণ তার সামনে দাঁড়িয়েছে, কায়নাতকে সে দেখতেই পাচ্ছে না। চোখ নিচে রেখে তারপর তার মোটা মাথাটুকু দেখতে পাচ্ছে। অর্ণ ফোঁস করে নিঃশ্বাস ফেলল। কায়নাতের থুতনি ধরে চোখে চোখ রেখে বলল, ইউ নো নাজনীন ভাই লাইকস ইউ। কায়নাত অর্ণর চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। চোখ বন্ধ করে ফেলল সে। অর্ণ মেয়েটার আনন্দ পর্যবেক্ষণ করে নরম কণ্ঠস্বরে বলল, পবিত্র থেকে পাপী হতে যাবেন না। মনে রাখবেন, অর্ণ চৌধুরী এখনও আপনার নামের সাথে যুক্ত আছে। নিশা বাইরে বের হয়েছে। তার কিছু দরকারি জিনিস কিনতেই মূলত বাড়ি থেকে বের হওয়া। আয়মানকে বলেছিল এনে দিতে, কিন্তু সে পিসি নিয়েই ব্যস্ত। আল্লাহ জানে সারাদিন এই গেম খেলে লাভ হয় কি। অর্ণ এবং বিজয় যেই মার্কেটের সামনে সেদিন ঝামেলা করেছিল ওই মার্কেটেই এসেছে সে। কেনাকাটা করতে আধ ঘন্টার মতো লাগল। বের হওয়ার আগে ছোট সাইজের 3টা আইসক্রিম বক্স কিনে নিল। মার্কেট থেকে বের হতেই দেখা মিলল স্বার্থর। স্বার্থ ঠোঁটে সিগারেট জ্বালিয়ে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কালো খয়েরি রঙের চেক শার্ট আর কালো রঙের প্যান্ট পরে এক যুবক দাঁড়িয়ে আছে। নিশা চোয়াল শক্ত করল। সেটি শার্ট আর একটা কার্গো ফিট প্যান্ট পরেছে। সাথে একটা ওড়নাও নেই যে মুখ ঢেকে বের হবে। এই লোককে সে নিজের চেহারাও দেখাতে চায় না। নিশা সিঁড়ি বেয়ে নেমে অন্য পাশে হাঁটা ধরল। হঠাৎ করে স্বার্থর উৎফুল্ল কণ্ঠস্বর শুনতে পেয়েই পা থেমে গেল। শুকনো ঢোক গিলে পেছনে তাকাতেই দেখতে পেল এক অতি সুন্দরী নারীর সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটার হাতে কিছু শপিং ব্যাগ। স্বার্থ সেগুলো নিজের কাছে নিয়ে বলল, তুমিও না পাগল জানো? এখানে আসবে আগে বলবে না? তাহলে আমি তো তোমাকে নিয়ে আসতে পারতাম। মেয়েটা মুচকি হেসে বলল, তোমার কষ্ট হবে ভেবে আর বলিনি। জানলে কি করে আমি এখানে আছি? ডার্লিং, তুমি যেখানেই যাও না কেন সেখানেই এই স্বার্থ হাজির। মেয়েটা শব্দ করে হেসে উঠল। স্বার্থ বাইকে উঠতেই সে পেছনে বসে স্বার্থর কাঁধে হাত রাখল। নিশার সামনে দিয়ে স্বার্থ বাইক নিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। নিশার মনে হচ্ছে কেউ তার বুকের ভেতর হাত ঢুকিয়ে হৃৎপিণ্ড
তা ছিঁড়ে মুছড়ে বের করছে। সে ঘন ঘন শ্বাস ফেলল, গাল বেয়ে গড়িয়ে পড়ছে চোখের পানি। স্বার্থ তাহলে তাকে ভালোবাসে না? সব কিছুই নাটক ছিল। একবারের জন্যও ফিরে তাকালো না স্বার্থ। নিশা বাড়ি ফিরে এলো সন্ধ্যার আগ দিয়ে। বাড়ি ফিরে দেখল নুসরাত চুপচাপ বসে আছে ড্রয়িং রুমে। নিশা আইসক্রিমগুলো ফ্রিজে রেখে বোনের পাশে এসে বসল। নুসরাত অন্যমনস্ক হয়ে থাকায় নিশাকে খেয়াল করেনি। ও পাশে বসতেই চমকে উঠল। নিশা বলল, ভয় পেয়েছিস? কি ভাবছিলি এমন করে? নুসরাত শুকনো ঢোক গিলল। দুপাশে মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি। তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? নিশা বোনের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বলল, আপু ভালোবাসায় এত ব্যথা কেন? নুসরাত বোনের চোখের কোণায় পানি দেখল। দীর্ঘশ্বাস ফেলে মাথায় হাত বুলিয়ে বলল, ভালোবাসায় যেমন ব্যথা আছে ঠিক তেমন সুখও আছে। তবে কিছু ক্ষেত্রে আমরা মানুষ চিনতে ভুল করি। যারা আমাদের ভালোবাসে তাদের কাছে ধরা না দিয়ে যারা আমাদের অপশন হিসেবে বেছে নেয় তাদের পায়ের কাছে গিয়েই পড়ে থাকি। আমরা কেন মানুষ চিনতে পারি না? গোটা একটা জীবন পার হয়ে গেলেও মানুষ চেনা বড্ড বেশি কঠিন। আমার কষ্ট হচ্ছে আপু। নিশা বোনের পেটে মুখ গুজে ডুকরে উঠল। নুসরাত মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, স্বার্থ ভাই কিছু বলেছে? নিশা কাঁদতে কাঁদতে বলল, সে আমায় ভালোবাসে না আপু। আমায় কেন ভালোবাসল না? ভালোবাসা সব সময় মুখে প্রকাশ করলেই কেন বুঝতে হবে সে আমায় ভালোবাসে? ভালোবাসা অনুভব করার জিনিস। মুখে তো অনেকেই বলে ভালোবাসি তাই বলে সবাই কি ভালোবাসে? নিশা কোনো জবাব দিল না। সব কিছু যন্ত্রণা মনে হচ্ছে। পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সব। আজ নাজনীন চলে গেছে, তার কাজ আছে। হাসান একা সব সামলাতে পারছে না বলেই তার এত তাড়া। ঘণ্টা খানিক আগে দুপুরের আজান দিয়েছে। কায়নাত গোসল সেরে নামাজ আদায় করে নিল। দাদির কল এসেছিল। দাদি বললেন এই মাসে খুলনা গিয়ে দেখা করে আসতে। কায়নাত দাদির সাথে আজ বেশ অনেকক্ষণ কথা বলেছে। সব কিছু অশান্তি লাগছে। সব থেকেও যেন নেই। স্বামী ছাড়া স্বামীর সংসার করছে সে। অর্ণ কি আদৌ কখনো তাকে মেনে নিবে না? কায়নাত গুটি গুটি পায়ে ঘর থেকে বের হল। নিধি নিশার ঘরে বসে আছে একা একা। কায়নাত পাশে গিয়ে বসল। নিধির উদাস মুখ দেখে বলল, তোমার মন খারাপ কেন? নিধি মুচকি হাসল। মাথা নাড়িয়ে বলল, মন খারাপ থাকবে কেন? ঠিক আছি। আমার মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। কিছু না। ডাক্তার বাবুকে নিয়ে ভাবছ তাই না? নিধি কায়নাতের দিকে পূর্ণ দৃষ্টি মেলে বলল, ডাক্তার বাবু সত্যি কি কাউকে ভালোবাসে? কায়নাত বলল, আমি কি করে জানবো আপু? কিন্তু দুদিন পর পর বিয়ে করার জন্য আম্মু আব্বুর সাথে ঝামেলা করে। নিধি নিশ্চুপ হয়ে বসে রইল। কায়নাত বলল, চলো আজ তোমায় ঢাকা ঘুরিয়ে দেখাব। ফুপুমার বাসায় যাবে না? উনি কল করেছিলেন, বলেছেন তোমাকে নিয়ে যেতে। নিশা যাবে? বললে অবশ্যই যাবে। বিকেল বেলা ৩ জন রেডি হয়ে বের হলো বাড়ি থেকে। নিশা অনেক জায়গা ঘুরিয়ে দেখালো। কায়নাত তো সব সময় নিশার সাথেই থাকে তাই এই কয়েকদিন বেশ অনেক জায়গা চিনে গেছে সে। রাত ৮টার দিকে ওরা একটা রেস্টুরেন্টে ঢুকল। খবর অর্ডার করল হালকা কিছু। খেয়ে দিয়ে বের হলো বাইরে। আজ ফুপির বাসায় যাওয়া হলো না। বেশি রাত করলে বেহরুজ বেগম বকাঝোকা করবেন। মাশফিক চৌধুরীর অফিসের সামনে ওরা। এখন তো মাশফিক চৌধুরী এবং অর্ণর বাড়ি ফেরার সময়। নিশা বলল বাবা আর ভাইয়ার সাথেই আজ না হয় বাড়ি যাওয়া যাবে। নিশারা অফিসের ১৩ নাম্বার ফ্লোরে এলো। এই ফ্লোরে মাশফিক চৌধুরীর অফিস রুম। কায়নাত এই ফ্লোরে আসেনি আগে কখনো। নিশা ওদের নিয়ে মিটিং রুমের পাশ দিয়ে মাশফিক চৌধুরীর অফিস রুমে যাচ্ছিল। দেখল মাশফিক চৌধুরী এখনও মিটিং রুমে বিজি। ওরা অফিস রুমে গিয়ে বসল। খানিকক্ষণ পর অর্ণ ব্যস্ত পায়ে অফিস রুমে ঢুকে বলল, বাবা। বলতে বলতে সামনে তাকিয়ে কায়নাতদের দেখে থমকে গেল। কপালে ভাঁজ ফেলে নিশাকে বলল, তোরা এখানে এই সময়ে কি করছিস? নিশা বাবার চেয়ারে দুপা উঠিয়ে বসে বলল, তোমার বউ তোমাকে অনেক মিস করছিল তাই তোমাকে দেখাতে নিয়ে এলাম। অর্ণ গম্ভীর্য বজায় রেখে বলল, এত রাতে বাড়ি থেকে বের হয়েছিস কেন? বললাম তো। অর্ণ ধমকে উঠল। বলল, বেশি সাহস হয়েছে তোর? নিশা চুপসে গেল। কায়নাত একদম চুপ হয়ে বসে রইল। একটা টু শব্দ অবধি করল না। অর্ণ কায়নাতের দিকে আর চোখে তাকিয়ে বিরক্তকর নিঃশ্বাস ফেলল। এত রাতে বের হয়েছে এরা অথচ এদের বিন্দুমাত্র ধারণা নেই কত শকুন এদের গিলে খাওয়ার জন্য ফাঁদ পেতে বসে আছে। নতুন দিনের সূচনা ঘটেছে। ভোর সকালে পাখিদের মিষ্টি স্বর ভেসে আসছে জানালা ভেদ করে।
কায়নাত আড়মোড় ভেঙে উঠে বসল বিছানায়। আজ ফজরে উঠতে পারেনি সে। পাশে তাকিয়ে দেখল নিশা আর নিধি নাক ডেকে ঘুমাচ্ছে, একে অপরকে জড়িয়ে ধরে। কাল রাতে বাড়ি ফেরার পর বেহরুজ বেগম অনেক বকেছেন তিনজনকে। একে তো রাত করে ফিরেছে, আবার অন্য বাড়ি ফিরে অনেক চিৎকার চেঁচামেচি করেছে। তার ভাব দেখে মনে হচ্ছিল কায়নাতরা ভীষণ বড় ভুল করে ফেলেছে। যত সব ফালতু লোক। কায়নাত বিছানা থেকে নেমে হাতমুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হল। লম্বা চুলগুলো সুন্দর করে বেন্নি গেঁথে কাঁধের দুপাশে ওড়না নিয়ে ঘর থেকে বের হল। নিশ্চয়ই সাইমা আপা এসে কাজে লেগে গেছে এতক্ষণে। আর বেহরুজ বেগমও উঠে গেছেন। কায়নাত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। দেখল রান্না ঘর থেকে শব্দ আসছে। সে এগিয়ে গেল সেদিকে। দেখল সাইমা আপা আর শাশুড়ি মিলে কাজ করছে আর টুকটাক কথা বলছে। কায়নাত উপস্থিত হতেই সাইমা মুচকি হেসে বলল, বড় ভাবি রান্না ঘরে আইছেন কেন? কায়নাত আর চোখে বেহরুজ বেগমের দিকে তাকিয়ে জবাবে শুধায়, আমি কাজে একটু সাহায্য করি। আমি থাকতে আপনি কাম করবেন কেন বড় ভাবি? তুমিই তো সব সময় করো, আজ আমিও একটু করি। বেহরুজ বেগম সাইমাকে থামতে বললেন। কায়নাতের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, অর্ণর জন্য 1 কাপ ব্ল্যাক টি বানিয়ে ছাদে যাও। কায়নাতের হাসি খুশি মুখটা শুকিয়ে এলো। এই শাশুড়ি ভারী বজ্জাত। একে তো নানি শাশুড়ি এসে ঘাড়ের উপর বসে নানারকম বাজে কথা বলে তাকে বিপাকে ফেলছে, তো অন্যদিকে শাশুড়ি 3 বেলায় ছেলের সকল কাজ তাকে দিয়েই করাচ্ছে। অথচ পোড়া কপাল স্বামী তার বউকেই মানে না। কায়নাত চুপচাপ ব্ল্যাক টি বানিয়ে সিঁড়ি বেয়ে ছাদের দরজার কাছে এলো। মাথা আগে বের করে উকি দিল বজ্জাত জামাইয়ের সাথে আবার দামড়া দেবরগুলো আছে নাকি। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সে পা রাখল ছাদে। একটু এগিয়ে এসে বামে তাকাতেই দেখতে পেল খালি গায়ে সুঠাম দেহি তার সুদর্শন স্বামীকে। পরনে শুধু হালকা কালো রঙের একটা ট্রাউজার। ঘামে পুরো শরীর চিকচিক করছে। হাতের মাসেলগুলো ফুলে উঠেছে আপ ডাউন করার কারণে। কায়নাত শুকনো ঢোক গিলল। অর্ণর পিঠের ঠিক মধ্যখানে একটা কালো কুচকুচে তিল আছে। সেথায় কায়নাতের বেহাল চোখ যেতেই হার্টবিট বেড়ে গেল। কি মহাজালায় পড়ল সে। অর্ণ উঠে দাঁড়াল। ঘামন্ত শরীর নিয়ে কিশোরী কন্যার দিকে ফিরতেই দুজনেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কায়নাতের গলা শুকিয়ে কাঠোকাঠ। অর্ণ কপাল কুচকে মেয়েটার লাজুক আনন্দ দেখল। ব্লাশ করছে মুখখানা। গায়ে আজ সাদা রঙের একখানা 3 পিস। ওড়নাটা ঠিক কি রঙের বলা যায় সে বুঝতে পারছে না। অনেক রং মিলিয়ে প্রিন্ট করা। বেশ লাগছে দেখতে। হাতে কাপ দেখে সে এগিয়ে এলো সর্ষি কন্যার নিকট। না চাইতেও মেয়েটার হাত কাঁপছে অস্বাভাবিকভাবে। অর্ণ কায়নাতের হাত থেকে কাপটা নিয়ে ভারী স্বরে বলল, এত কাঁপছেন কেন? ধরলাম না, কিছু করলাম না, তাতেই এই অবস্থা। ম্যাডাম কি ভয় পাচ্ছেন? ম্যাডাম ডাকটা খুবই অদ্ভুত লাগে কায়নাতের কাছে। কেমন যেন শিহরণ বয়ে যায় শরীর জুড়ে। স্থির বুকটা অজানা কারণে দুরু দুরু করে। কায়নাত পিটপিট করে মাথা উঁচু করে অর্ণর চোখে চোখ রেখে সাথে সাথে দৃষ্টি নামিয়ে নিল। শুকনো গলা ভিজিয়ে বলল, ভয় পাবো কেন? তাহলে এত কাঁপছেন কেন? কই কাঁপছি না তো। অর্ণ বোধহয় ঠোঁট বাঁকিয়ে স্মিত হাসল। কাপে চুমুক বসিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, আপনি বড় হবেন কবে? এহেন সময় এহেন প্রশ্ন শুনে হকচকিয়ে গেল কায়নাত। বলল, আমি তো বড়ই। উহুম, আপনি খুবই ছোট, অন্তত স্বামী সামলানোর ক্ষেত্রে একদমই ছোট বাচ্চা। কায়নাতের কান গরম হয়ে এলো। কি বেহায়াপনা কথাবার্তা। লজ্জা শর্মের মাথা খেয়েছে। কায়নাত উল্টো ঘুরে দরকার দিকে পা বাড়াল। অর্ণ ধমক দিয়ে বলল, আপনাকে কি আমি যেতে বলেছি? কায়নাত থমকে গেল। লোকটার কথা শুনলে তার হৃদ মাঝারে ঝড় শুরু হয়। কি করে বুঝাবে এই লোককে? অর্ণ কায়নাতের নগ্ন পায়ের দিকে তাকাল। ফর্সা পা দুটো জলজল করছে। এক পায়ে সোনালি রঙের চিকন পায়েল। সে দৃষ্টি সরিয়ে কায়নাতের লম্বা বেন্নি গাঁথা চুলের দিকে তাকাল। আর একটু এগিয়ে এসে ওর চুল স্পর্শ করতেই কায়নাতের শ্বাস আটকে এলো। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। অর্ণর শরীর থেকে ক্যালভিন ক্লেইন পারফিউমের করা ঘ্রাণ তার নাকে এসে বাড়ি খাচ্ছে। মাতাল মাতাল সেই ঘ্রাণখানা। অর্ণ কায়নাতের মোটা চুলে নাক ডুবিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, সুইট অ্যালিসম। শব্দখানা কায়নাতের কর্ণদয় পৌঁছাল না। অর্ণ ওর চুল ছেড়ে দিয়ে কায়নাতের কানের লতির একটু নিচে হাত স্পর্শ করে শুধায়, নেক্সট টাইম দে উইল বি এ স্টেইন হিয়ার। বলেই হনহন করে কায়নাতকে পাশ কাটিয়ে ছাদ থেকে নেমে গেল। কায়নাত আটকে রাখা শ্বাসটুকু ছাড়তেই শরীর ভেঙে এলো। দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও বোধহয় ক্ষয় হয়ে এসেছে। সকালের স্নিগ্ধ বাতাসটুকুও তার শরীরে স্পর্শ করতে পারছে না। ঘেমে একাকার অবস্থা তার। এলিপসেস।
সকাল সকাল নাস্তা খেতে বসেছে সবাই। প্রেম আজ হসপিটালে যাবে না, তবে বাইরে কোথাও যাওয়ার কথা। আদাল তো খেয়েই বাড়ি থেকে বের হবে, আর কখন ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। অন্যদিকে বাড়ির ছোট পুত্র আয়মান চৌধুরীর আজ একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে। সে আজ সেখানেই থাকবে। মাশফিক চৌধুরী অফিসের গেটআপে এসেছেন। তিনি নাস্তা শুরু করার আগে অর্ণকে বললেন, নেক্সট উইকে আমরা কোম্পানির কাজে থাইল্যান্ড যাচ্ছি, ইউনো না? তোমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে জানিয়েছে? অর্ণ মাথা নাড়িয়ে শুধায়, ইয়েস বাবা, হি টোল্ড মি এভরিথিং। ওকে, সো বি রেডি। ওকে। অর্ণ খেয়ে বাবার সাথে বের হলো বাড়ি থেকে। প্রেম বাইকের চাবি নিয়ে সিঁড়ি বেয়ে নামছে, রিং আঙুলে ঘুরাতে ঘুরাতে। নিধি সদর দরজার সামনে কোমরে হাত দিয়ে বাইরে উকি ঝুঁকি দিচ্ছে। প্রেম কপাল কুঁচকে ফেলল। আশেপাশে তাকিয়ে দেখল বর্তমানে সাইমা ছাড়া কেউ নেই। সাইমা টিভি ছেড়ে সোফায় পায়ের উপর পা দিয়ে বাংলা মুভি দেখছে। প্রেম ধীর কদমে এগিয়ে এলো সদর দরজার নিকট। সে নিধির মতোই বাইরে উকি মেরে দেখার চেষ্টা করল নিধি ঠিক কি দেখছে এভাবে। বাইরে তো প্রেমের বাইক ছাড়া কিছু নেই, তাহলে মেয়েটা এমন করে কি দেখছে? প্রেম সোজা হয়ে খুক করে কেসে উঠল। নিধি চমকে পিছু ফিরে প্রেমকে দেখেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। হালকা হাসার চেষ্টা করেও হাসতে পারল না। প্রেম ভ্রুযুগল নাচিয়ে সন্দিহান কণ্ঠে বলল, কি দেখছিলি অমন করে? তোর তো স্বভাব খারাপ নিধি। উকি ঝুঁকি দিয়ে আবার মানুষের ইজ্জত ফালুদা বানিয়ে দিস না। নিধি মুখ বাকাল প্রেমের কথা শুনে। দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, একটা ছেলেকে ভীষণ ভালো লেগেছে বুঝলেন, তাকে আমার মনে ধরেছে। প্রেম পিটপিট করে নিধির আনন্দ পর্যবেক্ষণ করল। মেয়েটা লাজুক হাসছে। প্রেম শান্ত কণ্ঠে বলল, কোন ছেলে? ওই যে চৌধুরী বাড়ি অর্ণ ভাইয়ের বন্ধু গেল না একবার, নাম কিয়েন আমার ঠিক মনে নেই। স্বার্থ ভাই? জানি না, নাম তো শুনিনি ঠিক করে। প্রেম ধীর স্বরে বলল, যা হই ছেলের সাথেই তোর বিয়ে দিব। সে বাড়ির বাইরে গিয়ে বাইক স্টার্ট করেই বেরিয়ে গেল দৃষ্টির আড়াল হতে। নিধি দীর্ঘশ্বাস ফেলল। লোকটা এমন কেন? অনুভূতি বুঝতেই পারে না। এলিপসেস। নিশা, নিধি আর কায়নাত এসেছে সুরঞ্জনার বাড়ি। সোহানা বেগম ওদের সাথে বসেই কথা বলছেন। বেহরুজ বেগম কল করেছিলেন খানিকক্ষণ আগে। সোহানা বেগমকে বলেছেন আগামী শুক্রবার তাদের দাওয়াত। বিয়ের এতদিন হয়ে যাওয়ার পরও কারোর বাড়ি কারোর যাতায়াত হয়নি। হবে কি করে? একটার পর একটা ঝামেলা তো লেগেই আছে। সুরঞ্জনা ভার্সিটি গেছে, বাসায় মুনিয়া মায়ের সাথে। আর ফুপা অফিসে। সোহানা বেগম নিধিকে বললেন, তোমার মায়ের সাথে আমার কথা হয়েছিল কয়েকদিন আগে। বলেছেন তুমি ঢাকা আসবে। আমি কায়নাতকে বলেছি নিধি আসলেই আমার বাসায় নিয়ে আসবি। কিন্তু দেখেছ ও কি করেছে? নিধি মুচকি হেসে বলল, ওর দোষ নেই আন্টি। আচ্ছা যাই হোক, আজ তোমরা আমার বাসায় থাকবে। আমি কায়নাতের শাশুড়ির সাথে কথা বলেছি। কায়নাত বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। স্বর টেনে বলল, আমার কোনো সমস্যা নেই ফুপুমা। সোহানা বেগম ঘর থেকে বের হলেন দুপুরের খাবার বানানোর জন্য। নিশা কায়নাতের পাশে শুয়ে ফোন চোখের সামনে ধরল। বোধ হয় কোনো কিছুর অপেক্ষায় আছে সে। নিধি সেটা খেয়াল করছে কালকে রাত থেকে। নিশা ফেসবুকে ঢুকে স্বার্থর প্রোফাইলে ঢুকল। পিন পোস্টের নিচের পোস্ট দেখে পলকহীন চোখে তাকিয়ে রইল সেদিকে। ওই দিনের মেয়েটার সাথে পাশাপাশি বসা একটা ছবি আপলোড করেছে স্বার্থ। দুজনের ঠোঁটে চমৎকার হাসি। ক্যাপশনে লিখেছে, সি পার্টনার। নিশা ধরফিয়ে উঠে বসল। ওর দেখাদেখি কায়নাতও উঠে বসল। বিচলিত হয়ে বলল, কি হলো তোমার? নিশা কায়নাতের সামনে ফোন ধরে বলল, এটা স্বার্থ ভাই না বলো? কায়নাত ছবিখানা দেখে মাথা নড়িয়ে বলল, হ্যাঁ। নিশা ফোঁসফোঁস করে নিঃশ্বাস ফেলল। ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে বলল, বেইমান একটা। পাশের মেয়েটা অনেক সুন্দর। কে এটা? নিশা চোখ পাকিয়ে তাকালো। কায়নাতের দিকে তাকিয়ে বলল, তুমি আমার শত্রু? ওমা, আমি তোমার শত্রু হতে যাব কেন? এই মেয়েকে তোমার কোন দিক দিয়ে সুন্দর মনে হয়? হ্যাঁ, পেতনি পেতনি দেখতে, আবার বলছো সুন্দর। নিশা মুখে এই কথা বললেও আবার আর চোখে ফোনের দিকে তাকালো। মেয়েটা আসলেই সুন্দর, একটু বেশিই সুন্দর। স্বার্থর সাথে বেশ লাগছে দেখতে। নিশা ফোন বন্ধ করে ফেলল। হামাগুড়ি দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়াল। জামা ঠিক করে কায়নাতকে বলল, ঘণ্টা খানিকের মধ্যে ফিরে আসব। বলতে দেরি ঘর থেকে বেরিয়ে যেতে দেরি হল না। কায়নাত ও নিধি হতভম্ব হয়ে আনন্দ দেখাদেখি করল। নিধি কায়নাতকে বলল, এই স্বার্থ কোনটারে? কায়নায় জবাবে বলল, প্রেম ভাইয়ার সাথে যে সব সময় ঝগড়া করে ওই ভাইয়া। ওই যে নিশাকে সব সময় জ্বালায় উনি।
হু এলিপসেস গুলশান চৌরাস্তায় এসেছে প্রেম। একজন পেশেন্টের বাসা এখানে। তাফেল সাহেবকে দেখতে এসেছে প্রেম। আগের থেকে বেশ ভালো কন্ডিশন উনার। হিয়া প্রেমকে বাবার ঘরে নিয়ে এলো। তাফেল সাহেব আধশোয়া হয়ে বসে আছেন। প্রেমকে দেখে মুচকি হেসে বললেন, ভালো আছো বাবা? প্রেম মুচকি হেসে জবাব দেয়, জি আঙ্কেল, আল্লাহ ভালো রেখেছেন। আপনার কি খবর? ভালো বাবা, আগের থেকে বেশ আছি। হিয়া প্রেমের জন্য একটা ট্রে করে হালকা নাস্তা নিয়ে এলো। হিয়ার সাথেও টুকটাক কথা হলো প্রেমের। আধ ঘন্টা পর প্রেম উঠে দাঁড়াল। তাফেল সাহেব বললেন, আবার এসো বাবা। অবশ্যই আসব। হিয়া প্রেমের সাথে মেইন গেট অবধি এলো। প্রেম বাইকে উঠে হিয়ার দিকে তাকাল। হিয়া মুচকি হেসে বলল, আবার দেখা হবে। জি। নিশা স্বার্থর বাসায় এসেছে মাত্র। বাড়িতে এসে দেখল মার্কেটের সেই মেয়েটা ড্রয়িং রুমে বসে আছে। নিশাকে দেখে স্বার্থর মা ব্যস্ত হলেন। নিশাকে পরিচয় করিয়ে দিলেন মেয়েটার সাথে। স্বার্থর মামাতো বোন আলিশা। নিশা মুচকি হেসে পরিচিত হল। স্বার্থর মা সেখান থেকে সরতেই আলিশা শুধায়, তুমি অর্ণ ভাইয়ার বোন তাই না? জি। ওহ, এখানে স্বার্থর সাথে দেখা করতে এসেছ বুঝি? শরীরটা জলে যাচ্ছে বারে বারে এই মেয়ের মুখে স্বার্থর নাম শুনে। সে রাগ সংযত করে ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বলল, হ্যাঁ, তার সাথেই দেখা করতে এসেছি। আচ্ছা, আমি ডেকে নিয়ে আসছি, তুমি বসো। সমস্যা নেই, আমি নিজে গিয়েই দেখা করে আসতে পারব। নিশা উঠে দাঁড়াল। আলিশা চড়া চোখে নিশাকে দেখল। তারও বোধহয় সহ্য হচ্ছে না নিশাকে। নিশা হনহন করে উপরে উঠে এলো। শরীরটা জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই মেয়ে আর স্বার্থ একই বাড়িতে থাকছে ভাবলেও ভীষণ রাগ হচ্ছে। নিশা দরজায় জোরে জোরে বাড়ি দিল। মনে হচ্ছে সব রাগ দরজায় ঢালছে। স্বার্থ এসে দরজা খুলে দিতেই নিশা হুড়মুড়িয়ে ঘরের ভেতর প্রবেশ করল। স্বার্থর বুকে জোরে কয়েকবার ঘুষি মেরে চিৎকার করে বলল, তুই একটা বেঈমান, খারাপ, ফাজিল লোক। স্বার্থ হতভম্ব হয়ে নিশার দুহাত শক্ত করে আঁকড়ে ধরে। নিশা রেগে ফায়ার হয়ে আছে। চোখ গরম করে স্বার্থর দিকে তাকাতেই স্বার্থ ধমক দিয়ে উঠল, হোয়াট ননসেন্স! নিশা ধাক্কা দিয়ে স্বার্থকে সরিয়ে দিল। বলল, তুমি আসলেই একটা বেঈমান। নাটক করার আগে একবারও ভাবলে না কিছু? কি করেছি আমি? নিশা বলল, কি করনি তুমি সেটা বলো। স্বার্থ শান্ত হল। ঠান্ডা কণ্ঠে বলল, আমার বাড়িতে এসেছিস কেন? এখন এই বাড়িতে আসার জন্য কারণ লাগবে আমার? আমাকে তুমি জিজ্ঞাসা করছো কেন এসেছি? হ্যাঁ করছি। এই বাড়িতে কি কাজ তোর? নিশা ছলছল চোখে স্বার্থকে দেখল। শুকনো ঢোক গিলে কাপা কণ্ঠে বলল, আমাকে তুমি কারণ দেখাচ্ছ আজ? স্বার্থ ভাই রূপের এত পাওয়ার আগে জানা ছিল না। আজ রূপতির অভাব হচ্ছে না আশেপাশে, তাই না? নিশা পেছনে দিকে না দেখেই পা রাখল। ঘরে প্রবেশ করল আলিশা। নিশাকে কাঁদতে দেখে ভ্রুকুটি করে স্বার্থর রাগান্বিত বদন পর্যবেক্ষণ করল। সে কাটা গায়ে লবণ দেওয়ার জন্য স্বার্থর নিকট এগিয়ে গেল। স্বার্থর হাত ধরে বলল, তুমি চিৎকার করছো কেন স্বার্থ? স্বার্থ নিশার অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। নিজের প্রতি আজ অবিশ্বাস দেখছে ওই চোখ জোড়ায়। নিশা স্বার্থর হাতের দিকে তাকিয়ে চোখে পানি রেখেও হেসে ফেলল। স্বার্থর দিকে তাকিয়ে ছোট করে বলল, সত্যি আজ আমি ভীষণ অবাক। নিশা বেরিয়ে গেল ঘর থেকে। স্বার্থ ঝাড়া মেরে আলিশার হাত সরিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, হাত ধরেছ কেন তুমি? আলিশা শুধায়, তুমি চিৎকার করছো কেন? সেটা তোমাকে বলতে বাধ্য নই আমি। স্বার্থও বেরিয়ে গেল ঘর থেকে। বাড়ির বাইরে যেতে যেতেই নিশা চলে গেছে। স্বার্থ নাকমুখ কুঁচকে ফেলল। এত জেদ এই মেয়ের বলার বাইরে। বেশি কথা শুনিয়ে ফেলল নাকি? বাচ্চা মেয়ে আবার দেখা গেল আকাম করে বসবে। স্বার্থ শেহেরকে কল করে চৌধুরী বাড়ি যেতে বলল। শেহের যেতে পারবে না বলে জানিয়েছে। স্বার্থ নিজেই বের হল। চৌধুরী বাড়ি গিয়ে দেখল নিশা নেই আর আজ সে বাড়িও ফিরবে না। পরে জানতে পারব কায়নাতের ফুপুর বাসায় গেছে ওরা। স্বার্থ প্রেমকে কল করল। প্রেম চৌধুরী বাড়ি চলে এসেছে। স্বার্থ দেখল প্রেমের বাইক এদিকেই এগিয়ে আসছে। সে কল কেটে দিল। প্রেম বাইক থেকে নেমে স্বার্থর কাছে এগিয়ে এলো। ফোন চেক করে বলল, কিয়া হুয়া? আমার বাল হুয়া। প্রেম নাক মুখ কুচকে ফেলল। স্বার্থ বলল, তোর বালের বইন কি আসলেই মানুষ? আমার বোন তোমার বাল ছিঁড়তে গিয়েছিল নাকি? মাথা গরম ফাউলামি করবি না। প্রেগন্যান্সির সময় এমন একটু আকটু হয় ব্যাপার না। স্বার্থ দাঁতে দাঁত চাপল। বলল, তোর ভাবির ফুপুমার বাসা কই? ভাবির ফুপুর বাসা দিয়ে তোমার কাজ কি?
প্রেম আমাকে রাগাস না, বেশি বাড়াবাড়ি করলে তোর ধুমটানা বাজিয়ে ফেলব।